করছে তাদেরকে আগে মূল্যায়ন, অন্যথায় না। এই দলের ভিতরে 5ই আগস্টের পরে অনেক হাইব্রিডের জন্ম নিয়েছে। পাকিস্তান আমলে, অর্থাৎ আপনাদের আমলে ছাত্র দল করত, তারপরে আপনাদের হদিস ছিল না। এখন আপনাদের সাথে সেই ইতিহাস জেনে নিয়ে এই দল নেতৃত্ব দিতে চায়, এই ব্যাপারে আমরা মানতে পারি। অনেকেই সব ঘোষণা দিয়েছিল আমি এই দল করব না, আমি এই দলে আর নেতৃত্ব দেব না, আমি বাবার একমাত্র সন্তান, এ দল নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এখন আমার নাই, এত বড় রিস্ক নিতে পারবো না। আজ তারা আপনার সামনে এসে হুঙ্কার দেয় যে আমরা এই দল করেছি। ইতিহাস কিন্তু বড়ই নির্মম। আপনিও কিন্তু এইরকম একটি হল থেকে প্রোগ্রাম না করে বিদায় নিয়েছেন। সেই রকম ইতিহাস যেন আর ফরিদপুরে না হয়। আমরা নেতৃত্ব আসতে পারি কি না পারি সেটা বড় বিষয় নয়। আওয়ামী লীগের দোষরদের দ্বারা ফরিদপুর জেলা বিএনপি থেকে ইউনিয়ন পর্যন্ত প্রয়োজনে আবার জেলে যাবো, তবু ওইটা মানতে নারাজ। রিপন ভাই, আপনি ছাত্র দলের প্রধান, আপনি বেগম খালেদা জিয়ার হাতিয়ার, আপনি তারেক রহমানের বিশ্বস্ত কর্মী। ফরিদপুরে আভ্যন্তরীণ কোন্দল রয়েছে, এটা আমি মনে করি নেতৃত্বের প্রতিযোগিতা। ভাগাভাগি নামে কোন যেন অযোগ্য কর্মী কোন জায়গায় স্থান না পায়। যে যতটুকু যোগ্য তাকে তো সেই স্থান দিবেন, এটা আমার অনুরোধ। আপনারা দিক নির্দেশনা বা বক্তব্য দিবেন, যেই দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনায় আমরা বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। কি হলো? অঙ্গদল তোমাদের নিজেরা সম্পর্ক অঙ্গদল নিজেরা সব নিজেরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আফজাল হোসেন খান পলাশ। জনাব আফজাল হোসেন খান পলাশ। রাতসীন নেতা, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বারবার কারণ নির্যাতিত নেতা অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, আমার রাজনৈতিক গুরু রিপন ভাই যখন সভাপতি ছিলেন, আমি জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। আমার সেই প্রিয় নেতা, যার আদর্শকে বুকে লালন করে জাতীয়তাবাদী ছাত্র দলে অনুপ্রাণিত হয়ে 1942 বছর আগে এই দলে ঢুকেছিলাম, আমাদের সেই প্রিয় নেতা ডাক্তার আসাদুজ্জামান রিপন ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল হক শাহজাদা মিয়া আমাদের মাঝে উপস্থিত। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, ফরিদপুরের গণমানুষের নেত্রী, লড়াই সংগ্রামের আপসীন নেত্রী, রাখো আর স্লোগান না রাখো, আমাদের প্রিয় নেত্রী, এই জালেম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার যার
নির্দেশে ফরিদপুরে প্রত্যেকটি আন্দোলনে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছি। আমাদের প্রিয় নেত্রী শ্যামা ওবায়দ রিঙ্কু আপা আমাদের মাঝে উপস্থিত, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম নেতা, সাবেক নেতা, ফরিদপুরের প্রিয় নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, যুব দলের বিএনপির আহ্বায়কবৃন্দ এবং ইউনিয়ন থানা আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও মোবারকবাদ। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য জুয়েল আমাদের মনের কথাগুলো বলে দিছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি রিপন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ফরিদপুর জেলায় 82টা ইউনিয়ন, 5টা পৌরসভা, 9টা উপজেলা। আজকে এইখানে যারা আসছে, আমরা অনেকেই দ্বিধান্বিত ছিলাম যে আমাদের এই হাউস ভরবে কিনা। অর্ধেকের মধ্যে আর যারা প্রতিনিধি আছে তারা অনেকেই দাঁড়ায় রয়েছে। এইখানে বিএনপি অনেক বড় হয়ে গেছে শেখ হাসিনা পলায় যাওয়ার পরে। আমরা এই 17 বছর কোন হরতাল, কোন মশাল মিছিলে 25 জন পাই নাই। আমরা কিন্তু প্রত্যেকটা ওই 25 জনের মধ্যে ছিলাম। আজকে অনেকে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সবার নাম জানি, সবাইকে চিনি। 3টা 4টা করে দল করছে, আবার দলের সিদ্ধান্ত একজনও মানে নাই। সেই দিন আমাদের যুব দলের একটা জনপ্রিয় চেয়ারম্যান, ফরিদপুরে একটা মাত্র চেয়ারম্যান ভোটে হয়েছে, যে আমাদের যুব দলের জয়েন্ট সেক্রেটারি। আজকে এই রিপন ভাই মঞ্চে মিনিমাম 30 জন বসা আছে যারা চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন করছে, দলের সিদ্ধান্ত মানে নাই। আজকে তারা বিএনপির প্রতিনিধি হিসাবে আপনার সামনে দিয়ে বসছে। এইভাবে দল চলতে পারে না, এইভাবে দল চলবে না। আমরা যারা 17 বছরের রাজপথে ছিলাম, তাদের ভোটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, তাদের ভোটে আমরা জেলা কাউন্সিল করব। পরগাছা দিয়ে আমরা জেলা বিএনপি ফরিদপুর জেলায় করব না। এটা আমাদের রিপন ভাইয়ের কাছে আমাদের দাবি। আমরা আপনি 42 বছর আগে যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমরা ইউনিয়নের ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে জেলার নেতৃবৃন্দ হতে চাই। আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বিএনপির কর্মী দিয়ে যাতে হয় সেই ব্যবস্থা করে দিবেন। বিএনপি এত দুর্বল সংগঠন না। বিএনপির হাজার হাজার নেতা কর্মী আছে, কিন্তু সাংগঠনিক ভাবে বিএনপি ফরিদপুরে এই পর্যন্ত তৈরি হয় নাই। রিপন ভাই, আমরা সাংগঠনিক ভাবে ফরিদপুরে বিএনপিকে শক্তিশালী করতে চাই। আপনারা কি বলেন সবাই? দেখা ইনশাল্লাহ বিএনপির জন্য আমরা জীবন দিব। বিএনপি তৈরি করার জন্য এই ফরিদপুরের মাটিতে উর্বর ভূমি রয়েছে। শ্যামাবার নেতৃত্বে ফরিদপুরে আমরা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রিঙ্কু আপা জিন্দাবাদ, রিপন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমি আগেই বলেছি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর নির্দেশনা মোতাবেক আজকে শুধুমাত্র জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে আগামী দিনে দলকে পুনর্গঠন করার জন্য যে দিক নির্দেশনা আসবে সে মোতাবেক আমরা সকলেই দল পুনর্গঠনের জন্য আমরা চেষ্টা করব। সেই জন্য আপনারা সকলেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাত্রদলের সাবেক সফল সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব অ্যাডভোকেট মোতালেব আলী ঈসা, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, আমাদের মাঝে উপস্থিত আমাদের এই বৃহত্তর ফরিদপুরের আর একজন মুরব্বী, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব আহলাদ জহুরুল হক শাহজাদা মিয়া, আমাদের মাঝে উপস্থিত আমাদের ফরিদপুরের গর্ব, বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত বিশ্বস্ত জনাব শ্যামা ওবায়েদ, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা AK কিবরিয়া স্বপন, আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার টুলু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা সহ তানভীর চৌধুরী রুবেল, অ্যাডভোকেট রতন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত, ফরিদপুর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং 81টি ইউনিয়ন থেকে আগত আমার তৃণমূলের প্রাণপ্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই উপস্থিতি সত্যিকার এই বিএনপির প্রাণ। বিএনপি যতবার বিপদগ্রস্ত হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তথা জিয়া পরিবার যখনই বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন, আমাদের আজকের এই উপস্থিতি, আজকের এই প্রান্তীয় নেতৃবৃন্দ, তৃণমূলের নেতৃবৃন্দ তখনই বিএনপির পাশে এসে দাঁড়িয়েছেন। সেজন্য আমি আপনাদেরকে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বন্ধুরা আমার, একটু আগে সাবেক ছাত্র নেতৃবৃন্দ, বর্তমান জেলার নেতৃবৃন্দ যে কথাটি বলেছেন, আপনাদের নেতা আপনারাই নির্বাচিত করবেন, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। আমরা যারা কেন্দ্রীয় নেতা আছি, আমরা উপর থেকে আপনাদের আর কোনো নেতৃত্ব চাপিয়ে দিব না, আর চাইলেও দেওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুরা আমার, আমি আজকে আমাদের প্রধান অতিথি আপনাদেরকে আরো ডিটেলস আগামী নেতৃত্ব কিভাবে নির্ধারিত হবে সেটা বলবেন। আমি শুধু আপনাদের কাছে কিছু কথা বলবো, সেটা হলো পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার এই দেশটাকে হাসিনা রেহানার টেরিটরিতে রূপান্তরিত করেছিল। আপনারা খেয়াল করবেন, গত পরশুদিন কি তার আগের দিন প্রথম আলোতে দেখলাম টিউলিপ টেরিটরি, জয় টেরিটরি, রেহানা টেরিটরি, পুতুল টেরিটরি, গাজীপুরে, টাঙ্গাইলে তাদের বাগান বাড়ি টেরিটরি, বাগান বাড়িতে রূপান্তরিত করেছিল। একটা মানুষের কত সম্পদ দরকার হয়,
শেখ হাসিনা, শেখ রেহানা তথা শেখ পরিবার টোটাল বাংলাদেশটাকেই তারা তাদের করায়ত্ত করেছিল, তাদের টেরিটরিতে রূপান্তরিত করেছিল। বিপ্লবের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছেন, রেহানা পালিয়ে গেছেন, শেখ পরিবার পালিয়ে গেছেন, কিছু চোর ডাকাত পালিয়ে গেছেন, কিছু দুষ্কৃতী পালিয়ে গেছেন, কিন্তু তাদের প্রেতাত্মারা কিন্তু এখন আমাদের মধ্যে রয়ে গেছে, আমাদের সমাজে রয়ে গেছে, বাংলাদেশে রয়ে গেছে। তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে। সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি মনে করেন যে হাসিনা চলে গেছে, রেহানা চলে গেছে, আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা কিন্তু আসলেই স্বাধীন হই নেই। আমাদেরকে পুরাপুরি স্বাধীন হতে হলে হাসিনা, রেহানার এই প্রেতাত্মাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে। এই জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন আপনাদের সামনে, সেই 31 দফার ভিত্তিতে এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে যদি আবার বিএনপি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আমি মনে করি বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো হাসিনা, আর কোনো রেহানা, আর কোনো শেখ পরিবারের জন্ম হবে না। তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে তৃণমূলের নেতৃবৃন্দ বিশেষ করে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সঠিক নেতৃত্ব নির্ধারণ করবেন, যে নেতৃত্বের মধ্য দিয়ে আমাদের প্রিয় অভিভাবক আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান এদেশের মসনদে, এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী এবং খালেদা যেন আবারও এদেশের মানুষের সেবক হিসেবে আবারও ক্ষমতায় আসি নয়, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা সহ সাংগঠনিক সম্পাদক সেলিম ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ফরিদপুরের কৃতি সন্তান মিসেস শ্যামাবায়ের রিঙ্কু, মিসেস শ্যামাবায়ের রিঙ্কুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ফরিদপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ফরিদপুর জেলায় আগামী দিনে সম্মেলন হবে, সংগঠন হবে, সেই উপলক্ষে আজকে এই কর্মী সভায় উপস্থিত আজকের সভাপতি, আপনাদের সকলের পরিচিত নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোদারেস আলী ইসা, এখানে উপস্থিত বাংলাদেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ, বাংলাদেশের ছাত্র রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি এবং ফরিদপুর বিভাগে সাংগঠনিক ভাবে দায়িত্বপ্রাপ্ত ডক্টর আসাদুজ্জামান রিপন, এখানে উপস্থিত ফরিদপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত জেলা বিএনপি সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জনাব আলহাজ জহুরুল হক শাহজাদা মিয়া, উপস্থিত আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন ভাই, উপস্থিত আমাদের দিলার হোসেন দিলা, আমাদের অ্যাডভোকেট নানমু, জুজুল হোসেন জুয়েল, সদস্য আমাদের জেলার সদস্য সচিব স্বপন ভাই, কেন্দ্রীয় স্বপন ভাই, উপস্থিত আমাদের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, উপস্থিত খন্দকার টুলু, উপস্থিত বাচ্চু, আমাদের উপস্থিত লিটন, আজম খান এবং মহানগরের নেতৃবৃন্দরা আছেন এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা আছেন এবং আমার সামনে উপবিষ্ট জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত, ওয়ার্ড থেকে আগত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি, আপনাদের প্রত্যেকটা নেতাকর্মী যারা সামনে উপস্থিত আছেন এবং মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি দু একটি কথা বলে শেষ করতে চাই। আজকে
বিভিন্ন যুগ্মাহ্বায়কদের বক্তব্যে ফুটে উঠেছে যে তৃণমূল কি চায়, ফরিদপুর জেলা তৃণমূল কি চায়, জেলা বিএনপি যারা সাধারণ নেতাকর্মীরা আছে তারা কি চায়। আজকে একটু আগে দেখছিলাম যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন একটা মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে। সেই মানবাধিকার রিপোর্টে যেটা আমরা 15-16 বছর ধরে জানি, সেইটা আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে যে 5ই অগাস্ট যে হাসিনা পালিয়ে গেছে, সেই হাসিনা প্রত্যক্ষ অর্ডারে 1400-র অধিক মানুষ জুলাই আগস্টে নিহত হয়েছে। তার মধ্যে বাচ্চাদেরকে, শিশুদেরকে টার্গেট করে করে গুলি করা হয়েছে। সেটা তো শুধু 2 মাসের ঘটনা, কিন্তু গত 17 বছর আমাদের বিএনপি নেতাকর্মীরা, আমাদের হাজার হাজার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের ভাইরা, বোনরা, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা দিনের পর দিন বনে জঙ্গলে ঘুমিয়েছে, পুকুরে ঘুমিয়েছে, হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে ঘুরে বেরিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে এই হাসিনার অর্ডারে। আজকে এই 15 বছরের আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রজন্ম, বীর মুক্তিযোদ্ধা যিনি এদেশে স্বাধীনতা দিয়েছেন, সার্বভৌমত্ব দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার সন্তান আমাদের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সারা বাংলাদেশে বেগবান হয়েছে, গত 15 বছরে দিনে দিনে যে আন্দোলন গড়ে উঠেছে, যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে 5ই অগাস্টে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি একটি কথা বলতে চাই, অনেকে বলে যে আমরা আন্দোলন করছি, কেউ বলে আমরা আন্দোলন করছি, কেউ বলে আমরা করছি। ভাই, বিএনপি আগে আন্দোলনের ভূমিকা রাখছে, বিএনপি আগে সংস্কারের কথা বলছে। আজকে সংস্কার করেছে সবাই চিল্লাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া সবচেয়ে প্রথম ভিশন 2030 দিয়েছিল, উনি জেলে যাওয়ার আগে মনে আছে। তারপরে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 27 দফা দিয়েছিল, যেটা শেখ হাসিনা প্রচার করতে দেয় নাই। তারপরে 31 দফা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানে একটি ভঙ্গুর রাষ্ট্রকে কিভাবে একটি উন্নয়নশীল নতুন বাংলাদেশে রূপান্তর করতে হয়, সেটা বিএনপি জানে, কারণ শহীদ জিয়া 19 দফা দিয়ে সেটা দেখিয়ে দিয়ে গেছে। সেই পথে আমরা অনুসরণ করছি। জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। আমাদের সকল রাজনৈতিক দল যারা যুগপথে আমাদের সাথে গণতন্ত্র আন্দোলনের মাঠে ছিল, তাদের সাথে একসাথে আমরা দিয়েছি 31 দফা। সেই 31 দফা হচ্ছে দেশ গড়ার মূল মন্ত্র। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে কারণে, সেটা হচ্ছে আমাদের সংগঠন, আমাদের নেতৃত্ব, তৃণমূলের নেতৃত্ব কিভাবে গড়ে উঠবে। আমাদের প্রধান অতিথি, আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি মনে প্রাণে একজন গণতান্ত্রিক ব্যক্তি, গণতন্ত্রে বিশ্বাস করেন, ঠিক যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। আমাদের ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত 100% গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচিত হবে। কারো তদবিরে হবে না, কারো লেনদেনে হবে না, কারো কেউ যদি এসে বসে থাকে তার কথায় হবে না, এবং উপর থেকেও চাপিয়ে দেওয়া হবে না। সেলিম ভাই অলরেডি সেটা বলেছে। সুতরাং 15 বছরে যারা মাঠে ছিল তাদেরকে আমরা চিনি। আপনাদের সাথে হয়তো প্রতিদিন আমাদের কথা হয় নাই, দেখা হয় নাই, কিন্তু আমরা চিনি কারা মাঠে ছিল, কারা আন্দোলনে ছিল। ওই 20 জনকেও চিনি যারা মিছিলে ছিল, ওই 1000 লোকজনকেও চিনি যারা ছিল। মাঝখান দিয়ে যারা এদিকে গেছেন আবার ফেরত আসছেন, তাদেরকেও আমরা চিনি। আপনাদেরকে একটি কথা বলতে চাই, জনাব তারেক রহমান
মাটিতে চলমান আছে। এখনো এই দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের পাশের দেশ সহ বাংলাদেশের হাসিনার দোসররা এখনো সক্রিয় আছে। সেই জন্য বিএনপিকে শক্তিশালী করতে হবে, আমাদের নেতা কর্মীদেরকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ এখন যেন আপনাদের রাত্রে ফোন দেয় যে আমরা এখন বিএনপি করতে চাই, তাদের ঘাড়ে নিয়ে চললে চলবে না। যদি চলে তাহলে তারা আপনাদের ঘাড়ে উঠে আপনাদের ভিতরে ঢুকে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এমন একটা সিচুয়েশন তৈরি করবে যাতে আপনাদের গ্রামে, আপনাদের ইউনিয়নে, আপনাদের ওয়ার্ডে, আপনাদের উপজেলায় যাতে অস্থিতিশীল হয়ে যায়। এটাই তাদের ষড়যন্ত্রের বিরাট একটা অংশ, সেটা আপনার মাথায় রাখতে হবে। সুতরাং কমিটি সংগঠন করার সময়, ভোট করার সময়, কাউন্সিল করার সময়ও আমাদের সাতটা নেতা কর্মীদেরকে প্রাধান্য দিতে অবশ্যই হবে। এবং যদি আমরা যে প্রক্রিয়ায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চাই, সেই প্রক্রিয়া যদি আমরা 100% অবলম্বন করতে পারি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের প্রধানমন্ত্রী থেকে সহযোগিতা করেন, অবশ্যই আমরা সাতটা নেতা কর্মীরা অটোতেই তারা উপরে উঠে আসবে, নেতৃত্বে চলে আসবে। আমি কথা বাড়াবো না, আমরা প্রধানমন্ত্রী বক্তব্য রাখবে, সভাপতি বক্তব্য রাখবে। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময় আজকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। ছাত্র জনতারা আত্মাহুতি দিয়েছে, অনেক রক্ত দিয়েছে। এখন সুযোগ হয়েছে যেমন নতুন বাংলাদেশ গড়ার, এমন সুযোগ হয়েছে নতুন সংগঠন করার, নতুন ভাবে শক্তিশালী ফরিদপুর জেলা বিএনপি করার। সুতরাং এদিক ওদিক টুকটাক আমাদের কানেও আসে বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজি। যদি আমাদের কোন নেতা কর্মীরা জড়িত থাকে, সেটার দায় কিন্তু তারেক রহমান সাহেব বলেছে দল নিবে না, নিতে হবে। আমাদের কানে কথা আসে, বড় নেতারও কথা আসে, ছোট নেতারও টুকটাক কথা আসে, বিভিন্ন জায়গায় কথা আসে। এগুলো থেকে বিরত থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, এই জনগণের বিপদে থাকতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতগুলো বছর ধরে জনগণের পাশে থেকে রাজনীতি করেছে। এখন সময় এসেছে প্রকৃত রাজনীতি করার, সাচ্চা রাজনীতি করার, দুর্নীতি মুক্ত রাজনীতি করার, স্বচ্ছ রাজনীতি করার। যেটা শহীদ জিয়া করেছে, যেটা বেগম খালেদা জিয়া করেছে, যেটা তারেক রহমান করছেন। সুতরাং আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে দুর্নীতি মুক্ত সংসদ হবে, যে বাংলাদেশে ছাত্র যুব সমাজ চাকরি পাবে তাদের মেধার যোগ্যতায়, বাবা দাদার পরিচয় না। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশে একটি শক্তিশালী অর্থনীতি থাকবে, যে বাংলাদেশে আমাদের মা বোনরা নিরাপদ থাকবে, যে বাংলাদেশে ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত নির্বিশেষে সকলে সম অধিকার নিয়ে বাঁচবে, বিচার বিভাগ স্বাধীন হবে এবং একটি স্বাধীন নির্বাচনের মধ্য দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে আমরা বিএনপি কাজ করছে। সুতরাং আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রধান অতিথির বক্তব্য মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ফরিদপুর জেলা বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেত্রী ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আশা করব আমাদের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে নেতা কর্মীরা ওনার বক্তব্যের মধ্য দিয়ে দলকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব আলহাজ জোরল শাহাদাবাদ। আলহাজ জোরল শাহাদাবাদ। আমাদের সামনে
এই সভার সুযোগ্য সভাপতি সদস্য এখানে উপস্থিত আছেন আজকে সভার অর্থাৎ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী একটা ছাত্র দলের সভাপতি ছিলেন এবং তিনি এখন বর্তমানে বিএনপি ভাইস চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়ার বিশ্বস্ত ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেব। তার সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়। যখন এই দেশে ক্রাইসিস 111 আসলো, কোন পত্রিকা বিএনপির কথা লিখতে সাহস পায় না। উনি একটা পত্রিকা ইংলিশে বের করলেন, ডিপ্লোমেট গোলবার বলে একটা পত্রিকা, সাপ্তাহিক সমস্ত অ্যাম্বাসিতে এই পত্রিকাটা যায়। সেখানে শুধু সর্বপ্রথম জিয়া পরিবারের এবং তারেক জিয়ার সম্পর্কে সারা বিশ্বে উনি আলোড়ন সৃষ্টি করছে। সেই নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেব। এখন তার সম্পর্কে আমি আর কিছু বুঝতে চাই। উনি দুর্দিনের কাণ্ডারি, গণতন্ত্রে বিশ্বাসী একজন নেতা। আমার কিন্তু বয়সস্থ আমার ছোট ভাই এবং আমার সাথে তার একটা সম্পর্ক, গভীর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বাস্তব সত্য কথা। অতএব বলতে চাই, আমাদের এখানে একজন নেতা দিয়েছে, সুযোগ্য নেতা দিয়েছে, এখানে কোনো কাজ চুরি হওয়ার কোনো কারণ নেই। ভাইরা এখানে উপস্থিত আছেন, আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, যিনি বৃহত্তর ফরিদপুরকে যার দলের বীজ বপন করেছিলেন, আমার নেতা, আপনার নেতা, সকলের নেতা বৃহত্তর ফরিদপুরে মরহুমকে ওয়াইদুর রহমান সাহেব, তার সুযোগ্য কন্যা আজকে ফরিদপুর জেলা ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমার স্নেহের ছোট বোন শ্যামা ওয়াজ, তারই পথ অনুসরণ করে ফরিদপুর বিভাগে সুসংগঠিত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেছে। চেষ্টা করলে তো হয় না, শস্যের মধ্যে ভুল থাকে, সেই ভুল তাকে সর্বনাশ করে দিতে, এই ভুল তাকে সরাইতে হবে। আমার বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নাই। যে বক্তৃতা জুলফিকার হোসেন জুয়েল পড়ে গেছে, আফজাল হোসেন খান পলাশ পড়ে গেছে, আমি শুধু তাদের সাথে একটু অ্যাড করব। এখানে উপস্থিত আছেন সহসাংগঠনিক সম্পাদক, সুযোগ্য ছাত্র নেতা ছিলেন গোপালগঞ্জের কৃতি সন্তান সেলিমুজ্জামান সেলিম। এখানে উপস্থিত আছেন, আজকে মিটিং তিনি পরিচালনা করতেছেন সুযোগ্য সদস্য সচিব একে গোলাম কিবরিয়া। আরেকজন আছে আমার ছোট ভাই সফল সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম লিটন। আমি 22 বছর যখন প্রেসিডেন্ট ছিলাম 8 থেকে 10টা লোক পেয়েছি, তার মধ্যে লিটন, জুয়েল, অন্যান্য লোক আমি পেয়েছি, আমার সাথে মিছিল করেছে। আর একজন আছেন আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, আপনার আতার রশিদ বাচ্চু, অন্যান্য লোকের খন্দকার টুলু, দেলার হোসেন দেলা এবং অনেকের আলী আশরাফ নান্নু, যার মাথা ফেটে গিয়েছিল, মৃত্যু থেকে আল্লাহ তাকে বেঁচে বাঁচাইছে, সেই যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। আর নোয়াখালী উপজেলা বিরাশিতের ইউনিয়নের নেতা কর্মী ভাই, আসসালামু আলাইকুম। 22 বছর সভাপতি ছিলাম। হাত উঁচা করতে পারবেন? একটা পয়সা কারোর কাছে থেকে কোনোদিন চাঁদা নিয়েছি, তার বাড়ি আমি চাকর থাকবো। জুয়েল সাহেব যেভাবে বক্তৃতা দিলেন, তার বক্তৃতায় সম্পূর্ণ একমত আমি। তার সাথে অ্যাড করতে চাই একটা কথা, কোন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোন নেতা কর্মী আশ্রয় প্রশ্রয় দেবেন না। যদি আশ্রয় প্রশ্রয় দেন,
স্বাধীনতা নিয়ে কি জিনিস আপনারা ভালো মতন শুনেন। এই মাটিতেই আমার জন্ম, এইখানে আমার জন্ম, এই ফরিদপুর জেলায় আমার জন্ম। আমি চাই না আওয়ামী লীগের সেই নেতাদেরকে যারা 5ই আগস্টের আগে যারা আওয়ামী লীগের সাথে বেনিফিশিয়ারি হয়েছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, আপনারা টাকা খাবেন পয়সা খাবেন, ফরিদপুর জেলায় তা হইতে দেব না। ভাইরা আমার, এখানে নির্বাচন হবে সঠিকভাবে। এখানে আসাদুজ্জামান রিপন সাহেব আমাদের দলনেতা, ওনারও ক্ষমতা নাই একটা লোককে মেম্বার বানানো। আমি ওনার সামনেই বলতেছি, সেনাবাদেরও ক্ষমতা নাই, আমারও তো ক্ষমতার প্রশ্নই উঠে না, কারো কোনো ক্ষমতা নাই। আমাদের একদিন চেয়ারম্যান কি বলেছেন, ওয়ার্ড কমিটির নেতা যেরকম মূল্য, ইউনিয়ন কমিটির নেতা সেরকম মূল্য, থানা কমিটির নেতা সেরকম মূল্য, জেলা কমিটির নেতা সেরকম মূল্য, সেন্ট্রাল কমিটির নেতা সেরকম মূল্য। সব নেতা এক, কোন নেতার এই সমস্ত সেই মূল্য দিয়েছেন। এই কারণে এখন আমাদের একটা মাত্র কাজ, নেতা বলেছেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমস্ত কাজে কাজ দিয়ে ঐক্যবদ্ধ হবে, আপনারা ভোটের মাধ্যমে আপনাদের নেতা নির্বাচন করবেন। কিন্তু যারা যে কাউন্সিলরের নাম দেবেন তার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী সজাগ থাকবেন, তাদের নাম জানি কোন রকম কাউন্সিলরদের 71 জনের মধ্যে একটা নামও জানি না আসে। সাংগঠনিক সম্পাদক সেনাবাহিনীর কাছে আপনারা আপত্তি করবেন, আপত্তি প্রমাণ পাইলে সাথে সাথে ওরা রিজেক্ট করে দেবে। ওনাদের মন্ত্রী হয়েছে আমাকে মাদারীপুর জেলার দায়িত্ব দিয়েছে, আমি ওনাদের সম্মান রাখবো, একদিন চেয়ারম্যানের সম্মান রাখবো। কোন তদবির আমি অদা করতে পারি এই সভা, কোন তদবির কোনো কারণে আমার কাছে চলবে না। যেমন হয় মাদারীপুর জেলাকে আমি সেইভাবে ইনশাল্লাহ সাজিয়ে দেব, আপনাদের হাতে তুলে দেবো, আপনারা সেটা অ্যাপ্রুভ দেবে। আমিও চাই এই ফরিদপুরে 5 বছর সভাপতিত্ব করছি, এই সৈয়দ মুদাররিস জেলা সুযোগ্য কনভেনার, সেও সেক্রেটারি ছিল, তার অনেকটা অ্যাক্টিভিটি আছে, তিনিও আমার সাথে ছিলেন, এই লিটনও আমার সাথে ছিলেন, জুয়েলও আমার সাথে ছিলেন, অতএব আজম আমার সাথে ছিল। অতএব তারা জানে আমি কি করতে পারি আর কি করতে পারি না, আমি খারাপ করতে যাচ্ছি চাই না। অতএব আমার অনুরোধ থাকবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এই দল মুক্তিযুদ্ধের দল, আমি একজন মুক্তিযোদ্ধা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে থেকে উনি যুদ্ধ করলেন, আমরা আবার বৃদ্ধা বনিতা সবাই এই যুদ্ধে ঝাঁপাই করে 9 মাসে উনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করলেন, বহুদলীয় গণতন্ত্র দিলেন, তারপরে ওনাকে সাদায় বরণ করতে হলো। তারপর আসলেন একজন হাউজওয়াইফ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, উনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার পর যার যার ক্ষমতা শেষে পাইলে, অতএব জিয়া পরিবার যা ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ইতিহাসে এত ক্ষতিগ্রস্ত আর কেউই নাই, বলার কিছু নাই। তারেকের অহংকার, তারেক জিয়া যে নির্দেশ দেয় সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করবো। আমরা দোয়া করি দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমাদের দেশে একত্রে আসুক, ইনশাআল্লাহ এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আমার বক্তব্য রাখার সুযোগ নেই। আমি তাও প্রধানমন্ত্রীর অনুমতির জন্য দু একটি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে এই দলের পথ চলা শুরু করে দিয়েছিলাম।
আমি যখন ফরিদপুর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, তখন আজকের এই প্রধান অতিথি ডক্টর আসাদুজ্জামান রিপন, কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি, আমার স্পষ্ট মনে আছে রিপন ভাই ফরিদপুর রাজেন্দ্র কলেজের একটি প্রোগ্রামে এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র দলের দুই গ্রুপের আভ্যন্তরীণ কোন্দল চরমে ছিল। আমরা জেলা পর্যায়ে থেকে যখন প্রশ্ন করলাম, রিপন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কোন্দল আমাদের কত ব্যথা দেয়, আমাদের কষ্ট দেয়, আমাদের পীড়া দেয়, আপনি ছাত্র দলের সভাপতি, এ ব্যাপারে আপনি কি ভূমিকা রাখছেন? সেদিন আসাদুজ্জামান রিপনের কথাটা আমার এখন মনে আছে। উনি বলেছিলেন, সন্ত্রাসের কাজকে যদি আমি কঠোর হস্তে দমন করতে না পারি, সন্ত্রাসীদেরকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি আসাদুজ্জামান রিপন দলের দায়িত্বে থাকব না। আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ে আভ্যন্তরীণ পরিস্থিতির কারণে দেশ ছেড়ে চলে গিয়েছেন। আজকে এত বছর পরে আমি রিপন ভাইকে বলতে চাই, আপনার সেই আদর্শিক কথা এখনো আমাদের মনে আছে। আবারও যদি এই দলে কোনো অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করে, আমার বিশ্বাস সেটা কঠোর হস্তে আপনি দমন করতে পারবেন। আরেকটি কথা আমি বলতে চাই, বিএনপি একটি বড় দল। এই দলের অনেক প্রার্থী থাকে এমপি হওয়ার জন্য। আজকে বলতে চাই, আওয়ামী লীগের কোন সুবিধাবাদী লোকদেরকে আমার কোন থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক আশ্রয় দেয় না। এমপি প্রার্থীরা সুবিধাবাদীদেরকে এই দলে নিয়ে আসে। অতএব যে সংসদীয় এলাকায় এমপি নির্বাচন করবেন, তাদের স্বার্থে ওই সুবিধাবাদীদেরকে দলে যদি আপনারা আশ্রয় দেন, তার জন্য আপনারা দায়ী থাকবেন। ইতিমধ্যেই 6 মাস অতিক্রান্ত হয়েছে হাসিনা পলায়নের পরে। আমরা লক্ষ্য করেছি এই ফরিদপুর জেলায় যারা এমপি ইলেকশন করার জন্য দেয়ালে দেয়ালে নিজের ছবি টানিয়েছেন, তাদের হাত ধরে এই পতিত আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। প্রিয় ভাইরা আমার, আজকে দেশনায়ক তারেক রহমানের যদি আমরা নেতৃত্বে আস্থাশীল থাকি, আমরা যদি মনে করি যে দলের নেতা কর্মীরা শেখ হাসিনার মতো স্বৈরাচারকে হটিয়ে দিয়েছে, সেই নেতা কর্মীরাই কিন্তু আপনাকে এমপি নির্বাচিত করবে। আওয়ামী লীগের সুবিধাবাদীদের কোনো দরকার হবে না। অতএব আগামী দিনগুলিতে এই সুবিধাবাদীদেরকে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, যাতে কোনো সুযোগে আমাদের মাঝে ফিরে না আসে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফরিদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ মুদারের আলী ইসা। বিসমিল্লাহির-রহমানির-রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা কাউন্সিল উপলক্ষে আজকের এই বিশেষ কর্মী সভায় উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি, আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেব। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উপদেষ্টা জেলা বিএনপি
সাবেক আমি আসায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, যার নেতৃত্বে আওয়ামী বিরোধী আন্দোলনে ফরিদপুরের মাঠে ময়দানে কর্মীরা সক্রিয় এবং জেলা বিএনপি যার নেতৃত্ব দিয়েছে সেই প্রিয় নেত্রী শ্যামা বায়ের এখানে উপস্থিত রয়েছেন আমাদের ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, যাদের আন্দোলন সংগ্রামে ফরিদপুরের কর্মীদের সাথে যিনি সক্রিয় ভূমিকায় নেতৃত্ব দিয়েছেন সেই প্রিয় নেতা প্রাক্তন ছাত্র নেতা সেলিমুজ্জামান সেলিম, উপস্থিত জেলা বিএনপির যুগ্ম সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের এই সভাটা এই সভার উদ্দেশ্য হচ্ছে আমাদের ফরিদপুর জেলার দিনে আমাদের ইউনিয়ন কমিটির কাউন্সিল, আমাদের উপজেলা এবং পৌরসভার কাউন্সিল এবং জেলার কাউন্সিল কিভাবে আমাদের জেলায় সম্পন্ন হবে সেই বিষয়ে আমাদের নির্দেশনা। এখানে অনেক বন্ধুর মুখ দেখছি যারা জিয়াউর রহমানের সময় থেকে এখনো এই জাতীয়তাবাদী দলের সাথে স্থানীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। তাদের উদ্দেশ্যে এবং অন্যান্য বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, দল সৃষ্টি হয়েছে 1978 সালে, কিন্তু এই দলের গঠনতন্ত্র মোতাবেক বা কখনো কখনো বিশেষ কারণে আমাদের সম্মেলনগুলো বিভিন্নভাবে আমরা করতে সক্ষম হয়েছি। কিন্তু এবারে আমাদের দল জাতীয়তাবাদী দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের প্রিয় নেতা, যিনি আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছেন, আগামী দিনে বাংলাদেশ থেকে করবার জন্য বাংলাদেশের 18 কোটি তিনি তার দলটাকে একটি সুদৃঢ় পদ্ধতিতে গণতান্ত্রিক আন্দোলন বাস্তবায়ন এবং আগামী দিনে মানুষের প্রত্যাশায় একটি সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে জাতীয়তাবাদী দলে এবার তিনি তার গঠন প্রক্রিয়া নতুন ভাবে ভাবছেন এবং তিনি তার নির্দেশনা দিয়েছেন। সেই কারণে আমাদের প্রিয় নেতা পার্টির ভাইস চেয়ারম্যান সাহেব ইউনিয়ন বিএনপির গঠন প্রক্রিয়া, উপজেলা বিএনপির গঠন প্রক্রিয়া এবং জেলা বিএনপির গঠন প্রক্রিয়া তার সম্পর্কে তিনি সমস্ত কিছু আমাদেরকে জ্ঞাত করবেন, অর্থাৎ জানাবেন। আমাদের যে রাজনৈতিক যে বক্তব্য, আমাদের যে মনের কথা, আমাদের যে ভাবনার কথা, সে কথাটা আমরা এই বিশেষ সভাতে আমরা আমাদের প্রিয় নেতা ডাক্তার আসাদুজ্জামান রিপন, শ্যামা বায়ের এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক জনাব সেলিমুজ্জামান সেলিম সাহেবকে আমাদের বন্ধুরা তাদের মনের কথা, ইউনিয়ন বিএনপির কথা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দের ভাবনাকে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমরা মনে করি যে আমরা যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা দুর্যোগ দুঃসময়ে আমরা ছিলাম, আছি, থাকবো মনে করি, তাদেরকে আগামী দিনে তাদেরকে আরেকটু ত্যাগের মহিমায় থাকতে হবে। কারণ জাতীয়তাবাদী দলে এই মুক্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের প্রিয় নেতা তারেক সাহেবের
আপনাদের কাছে বিভিন্নভাবে বক্তব্য দেওয়ার মধ্যে উপস্থাপন করেছে। আগামী দিনগুলো জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর জন্য পদগুলো অত্যন্ত সংকীর্ণ এবং কণ্টকময় হতে পারে। সেই জন্য আমাদের সকলকে সেইভাবে প্রস্তুত হওয়ার জন্য আর একটু ত্যাগ স্বীকার করবার প্রয়োজন। আমরা যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে আমরা নেতৃত্ব দেই, আমরা যারা এই দলের ত্যাগী নেতা বলে, ত্যাগী কর্মী বলে নিজেদেরকে পরিচয় হই এবং যারা জাতীয়তাবাদী দলের পতাকা বা জাতীয়তাবাদী দলের বিভিন্ন নামকে ব্যবহার করেন, তাদের জন্য দুঃখজনক ঘটনা। কারণ তাদের এলানটা তারা তারেক সাহেবের কথাটা খুব একটা বেশি শুনছেন বলে মনে হয় না। যদি শুনেন তাহলে বোধহয় বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে জামাতে ইসলাম বা অন্যান্য দলের পক্ষ থেকে আমাদের দল সম্পর্কে বিরূপ সমালোচনা করার কথা না। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেশান্তর হয়েছে, দেশ ত্যাগ করেছে, কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ। আমাদের দলের সৃষ্টি হয়েছিল এই দেশে নতুন জাতীয়বাদী শক্তি মুক্তিযুদ্ধের সেই দলে আমরা যারা নাম রেখেছি, আমরা দলে কখনো নিজের হাতে নিজের প্রয়োজনে আমরা ব্যবহার করেছি, এখনো অনেকে করবার চেষ্টা করে। যারা এগুলো করছে, আমি আজকে এই সমস্ত বন্ধু নেতৃত্বদের বলো, আপনারা যারা আন্দোলন সংগ্রামে 16 বছর নিজেরা যারা জেল কেটেছেন, জুলুম অত্যাচার নির্যাতন বাড়ি ছাড়া ছিলেন, তারা সোচ্চার হন, তারা মাঠে সোচ্চার হন। এই সমস্ত দুষ্কৃতিকারীদের যত বড় কেন মনে রাখবেন, এই দলের বাইরে কোন 5 টাকার খানা আমরা দলের দল থেকে নাম বাদ দিলে কিছু থাকে না। নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুর জেলা, ফরিদপুর বিভাগের দায়িত্ব রয়েছে সাংগঠনিক টিমে, আর এই জেলার সমস্ত দায়িত্ব রয়েছে আমার। কথা অনেক দূর যাবে, সুতরাং অনুরোধ করব আমাদের প্রিয় নেতা যে পদ্ধতিতে ইউনিয়ন হবে, উপজেলা বিএনপি হবে এবং এর দুষ্কর্মী করতে চান, চক্র করে দলকে নির্বাচন করতে চাবে, যারা দলের মধ্যে দল সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। সকলের জন্য এর জন্য জানবা থেকে আসা যারা ছিলেন, আছেন, যান, তারা সেভাবেই থাকবে। কোন অঙ্গ দলের নেতা এই দলে মূল দলে আসতে হলে অঙ্গদল পরিত্যাগ করতে হবে, অঙ্গদল থেকে অবসর নিতে হবে। অনেক নিয়ম আছে, সেগুলো বলবেন আমাদের প্রিয় নেতা। আমি শুধু আজকের দিনে আপনাদের আবার অভিনন্দন জানাই। আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে তারেক জিয়া বাংলাদেশে স্বৈরাচার মুক্ত করেছে, দেশটাকে সেই লক্ষ্যে আপনারা আবার তারেক জিয়ার নেতৃত্বে আন্দোলনের জন্য প্রস্তুত হবে, এই আশা আহ্বানের আমি আমার কথা শেষ করছি।
অনুরোধ করব বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কোনো সাহিত্য করবেন না, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই বক্তব্য শোনার চেষ্টা করবেন। সংগ্রামী ভাইরা আমার, আজকে সম্মেলন প্রস্তুতি করে এই সভায় বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত তারেক রহমানের বাস্তবায়নের শপথ নিয়ে যিনি ফরিদপুরবাসীর পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে অনেকক্ষণ যাবৎ এখানে অপেক্ষা করছে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনের আগে। আমরা তো গত 16 বছরের দল গঠন করতে পারি। আমাদের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন আমাদের নেতা কর্মীরা গত 16 বছরের স্বৈরাচারী শাসন নির্যাতনের মুখে বাড়ি ঘরে পর্যন্ত থাকতে পারেননি, বনে বাজারে রাত কাটিয়েছেন, জেলে রাত কাটিয়েছেন, ফেরারি অবস্থার মধ্যে রয়েছেন। যারা জামিনে ছিলেন তারা আদালতে শুধু লেফট করেছেন। এমনি একটি পরিস্থিতিতে একটি রাজনৈতিক দলে একটা অগণতান্ত্রিক একটা স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্যে একটি রাজনৈতিক দল কখনোই পুনর্গঠন করা সম্ভব হয় না। ফলে গত 16 বছরে আমাদের বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্নভাবে কমিটি গঠন করতে জনের জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের একটি নতুন সম্ভাবনার কথা আমরা ভাবছি। মানুষ যে স্বপ্ন দেখছেন বাংলাদেশ থেকে নিয়ে, সেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি উপযোগী রাজনৈতিক দল দরকার। সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করার জন্য একটি দায়িত্বশীল রাজনৈতিক দল দরকার। সেই দায়িত্বশীল রাজনৈতিক দলের কিছু দায়িত্বশীল নেতা থাকা দরকার, সেটা একেবারে জাতীয় পর্যায়ে পর্যন্ত। সুতরাং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেছেন যে আগামী নির্বাচনের আগে দলকে পুনর্গঠন করার জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময়। এই যে 5ই অগাস্টের যে গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থান আমাদের সামনে দুটো বিষয় হাজির করেছে, দুটো চ্যালেঞ্জ আমাদের দিয়েছে। একটি, বাংলাদেশের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ আমাদের করে দিয়েছে। আর আমাদের সামনে আরেকটি চ্যালেঞ্জ আছে, যারা বাংলাদেশের এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানকে যারা মান, এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে যারা ধ্বংস করতে চায়, আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আগামী আমি তো হারিয়ে গেছি, সবই একেবারে মতো কথিত না, অবশ্যই কঠিন। বর্ণচোরারা কার কাঁধে যে ভর করে
সেটা কিন্তু কোনো নিশ্চিত না। সুতরাং বর্ণপোড়াদের কোনো ঠাঁই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। আর অনেক দল আছে, এটা আমাদের আজকে প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস আইন ঘর দেখে মানে তো আপনারা জানেন সেটা হচ্ছে একটা নির্বাচনের জায়গা। তিনি তার অপশাসনকে বহাল রাখার জন্য বাংলাদেশে বিরোধী মতকে দমন করার জন্য করার জন্য গুম করেছে, নিগ্রহ করেছে। নিগ্রহ গুম খুনের জন্য তাদের কতগুলো টর্চারের প্রয়োজন, সেই সেই লোকগুলো অন্য কোন দলে ঢুকলে কি ভালো হবে? 16 বছর তারা আইএমএ জাহেলিয়ার সহযোগী, তাদের কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই হবে না। অন্য কোন রাজনৈতিক দল অথবা যারা সহযোগী তাদেরকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধেও লড়াই হবে, তাদের বিরুদ্ধে কোন সহযোগীকে আমরা রাজনীতিতে পুনর্বাসন আমি খবর পাচ্ছি যে স্বৈরাচারের সহযোগীরা নানা দলে, নানা গ্রুপে, নানা ভাবে, নানা জায়গায় স্থান নেওয়ার চেষ্টা করছে। যার মানে ওই নাজিবাদী রাজনীতি, নাস্তিকের দল, হিটলারের দলের কিন্তু ওই দেশে রাজনীতি করার কোন ব্যবস্থা নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র প্রেসিডেন্ট একটা অপশক্তি জানি না, কিন্তু সেই ধরনের মতলবের বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। 16 বছর লড়াই করেছে, আপোষ করি নাই। সুতরাং ভবিষ্যতে যদি ফ্যাসিস্টের সহযোগীদের কারোর কোন মতলব থাকে, 20,000-এর মতো মানুষ এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করেছে। আমি নিজে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটালে দলের পক্ষ থেকে আমি গিয়েছিলাম, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশে সেখানে আমি গিয়েছিলাম। দেখেছি কারোর 2 চোখ নাই, কারোর 1 চোখ নাই, মাথার মধ্যে তাদের শত শত স্প্লিন্টারে ভরা এবং তারা সেই যন্ত্রণায় কাঁপছে। এত মানুষের ত্যাগ, এত মানুষের উপর জুলুম হলো, এতগুলো মানুষ খুন হলো, এত শিশুগুলো হত্যাকাণ্ডের শিকার হলো, আর শেখ হাসিনা বলে কি আমার কি দোষ? এটা কি পাগল আপনি বলতে বুঝতে পারি বুঝতে পারে না। কাজ করে সেই জন্য এখন তো দলের কথা বলা দরকার আছে এখানে আছে নাকি? তো আমার এখানে আমার সহযোগীরা মোবাইল আছে, আমাদের আমাদের চেয়ারপারসন আমার বাদিকে আছেন, আমাদের চেয়ারপারসন রাজা তিনি আছেন, আর আমার ছাত্র জীবনের আমার অত্যন্ত আমার একেবারে সঙ্গী
ফরিদপুরকে আমি বিশেষ নজরে দেখি, কারণ ছোটবেলা থেকে আমি শহরে আসা যাতায়াত অনেক আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, রাজনীতি করছেন, তারা মোটামুটি কেন প্রায় সবাই অত্যন্ত রাজনীতি সমৃদ্ধ ছাত্র জীবন থেকেও সভাপতি ছিলেন এখানে অন্যান্য নেতৃত্ব সমৃদ্ধ যে জেলায় সেই জেলায় আমরা করতে পারি। বলেছেন এবার তো কোনো ক্ষমতা নেই, উপদেষ্টা মানুষ, আমরা নিজেদেরকে ক্ষমতাহীন করেছি। আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে কি দরকার? জনগণের ক্ষমতায়ন, জনগণের ক্ষমতা। আমাদের কথা বলতে জনগণ হচ্ছে দলের নেতা কর্মীরা, হচ্ছে রাজনৈতিক দলের বেলায় দলের নেতা কর্মী সমর্থক হচ্ছে দলের প্রাণ। তারাই নির্ধারণ করবেন কে নেতা হবেন, কে হবে, তারা নির্ধারণ করবে। কেউ না, আমি না, উনি না, কেউ না, কোন প্রেসিডেন্ট না। এটা এইভাবে দলের নেতা কর্মীদেরকে ক্ষমতায়ন করা যায় না। তাহলে আমরা যেটা জরুরি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেটা হচ্ছে কর্মীরা নেতা নির্বাচন করবে। আমি আসাদুজ্জামান রিপন কমিটি না, আমাকে ফোন করে লাভ নাই, সমবায়কে ফোন করে বিরক্ত করার কোনো দরকার নাই, কোনো লাভ নেই, কারণ আমাদের তো ক্ষমতাই নেই। আমরা শুধুমাত্র একটা সই দিতে পারবো। তাহলে আমরা বলতে চাই যে আমরা আমাদের পার্টি এই ছয়টি আমাদের সংসদে আমরা কাউন্সিল করবো একেবারে ইউনিয়ন পর্যায় থেকে। আগে করতে পারি নাই মনে বাজারে ঘুমাতে, আগে করতে পারি নাই মামলায় আতঙ্ক ছিল, আগে করতে পারি নাই ভয় থাকতে পারি নাই, আগে করতে পারি নাই পুলিশ করতে দিত না, ভেঙে দিত নাকি। এখন তো করার সুযোগ আছে, এখন তো কেউ না করবে। তাহলে আমরা কি করবো? আমরা শুরু করবো একেবারে ইউনিয়ন তৃণমূল পর্যায়ে। বাংলাদেশ কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, এটা দেখার জন্য আমি যাওয়ার প্রয়োজন নাই। আমি বলতে বললাম যে ওই ডিবেট দেখার জন্য চলবে। তারা যারা গণতন্ত্র কিভাবে বিএনপিতে কিভাবে গণতন্ত্র চর্চা হচ্ছে, আমি সরকার করতে হবে। মনে করেন আমরা একটা ইউনিয়ন একটা বলেন, আপনাদের এখানে ইউনিয়নের নাম বলেন, জানাতে মানিক ভাঙ্গা উপজেলার ইউনিয়নে আমরা প্রথম কাউন্সিল ধরে নেবেন। আমি বলছি না তো যে কাউন্সিলের ডেট ঘোষণা করবে, এই ডেট ঘোষণা একটা ঘোষণা করবে। এখানে একটা টিম থাকবে, সেই টিমে তারাই থাকবেন, কেন্দ্রীয় নেতারাই থাকবেন, আবার জেলা নেতারা অনেকেই থাকবেন। যেই ইউনিয়নে কাউন্সিল হবে সেই কাউন্সিলের পরিচালনা করার জন্য ওই ইউনিয়নের কোনো নেতা থাকতে পারবেন না। একটা সরকারি করতে পারবেন না, পদে আসতে পারবেন না, অন্য থানা বা অন্য ইউনিয়ন। এখন মানিক দিয়ে প্রেসিডেন্ট পদে মনে করেন 3 জন দাঁড়িয়েছে, সেক্রেটারি পদে ধরেন 5 জন দাঁড়িয়েছে, অর্গানিক সেক্রেটারি পদে ধরেন 7 জন এত জনসমর্থন হবে দলে। যদি আল্লাহ যদি চান, জনগণ যদি সমর্থন করে, সবাইভাবেই আমাদের দলে আগামী দিনের দায়িত্ব আমাদের দলকে জনগণ দিতে পারে।
আগ্রহ আসার জন্য তাদের আগ্রহ। আমি যেটা বলছিলাম প্রেসিডেন্ট পদে একাধিক আমরা প্রার্থী হওয়ার জন্য আগ্রহের জন্য একটি ফর্ম আমরা দেব, একটি ফর্ম দেওয়া হবে পার্টি পক্ষ থেকে। এই ফর্মটিতে প্রার্থী তার নাম সবকিছু লিখবেন, পরিচয় লিখবেন, তার সাংগঠনিক অবস্থান লিখবেন, কি কি ইতিপূর্বে কাজ করেছেন সে কথাগুলো লিখবেন। অর্থাৎ তিনি যে এই দলের সাথে এই দলের বাইরে কোনো কাজ করেন, তিনি যে 5ই অগাস্টের পরে আবির্ভূত হলেন না নাই সেটা তো বন্ধ, অথবা দলের সাথে কোনোদিন মানে গত 16 বছর যাবৎ তিনি ঘুমিয়েছিলেন। ওইটা একটা গান আছে না, কি জন্য ঘুমিয়ে ঘুমিয়ে গেল নিতাইগঞ্জে, যারা সংগ্রামে থাকেন, আন্দোলনে থাকেন না, কর্মী পাশে থাকেন না, আবার সুযোগ সুবিধার মতো নেতা হতে চাবেন, দলের কিন্তু চাওয়া আমরা নির্ধারণ করবো না, এটা আমাদের নেতা নেতা হতে চান, যারা ফর্ম ফিল আপ করবেন 500 টাকা নির্বাচন পরিচালনা ব্যয়ের জন্য প্রত্যেক প্রার্থীকে 500 টাকা দেওয়া হবে, দিতে হবে। দুঃখিত, মানে প্রার্থী 500 টাকা দিয়ে ফর্মটা কিনবে, মাত্র 500 টাকা। কি বেশি হয়ে গেছে? না না না, বেশি দরকার নেই। এমনি আমাদের 16 বছর আপনারা মানে কষ্টের মধ্যে বেশি চার্জ করা ঠিক হবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রত্যেক প্রার্থী আমরা একটি কাউন্সিলর তালিকা চাবো, মনে করেন যে এরা বিএনপি করে। তো যিনি নেতা মনে করেন আপনার, আমি ধরে নিচ্ছি মনে করেন আমাদের শাহজাদ উনি ইউনিয়নের প্রেসিডেন্ট হতে চান, উনি জানেন না ওনাকে যারা বিএনপি করে জানেন না। যদি সত্যি সত্যি নেতা হয়ে থাকেন, সত্যি সত্যি যদি দলের সাথে ওনার সম্পর্ক থেকে থাকে, ওনার তো জানার কথা যে বিএনপি এই অঞ্চলে এই ইউনিয়নে কারা কারা। উনি একটা তালিকা দেবেন, ওনার মতো আবার অন্যান্য প্রার্থী যারা মোবাইল একটা উনিও প্রার্থী, উনি একটা তালিকা দিলেন, সেলিমুজ্জামান তিনি প্রার্থী, তিনি একটা তালিকা দিলেন, ঈসা সাহেব একটা প্রার্থী, তিনি একটা তালিকা দিলেন। আমরা অনেকগুলো কমিশন থাকে, তারা এই তালিকাগুলো কাউন্সিলের প্রার্থীকে আহ্বান করবো, ঠিক আছে? এখন এই তালিকাগুলো আবার একজনের তালিকা আরেকজন প্রার্থীকে দিয়ে দেওয়া হবে। এই কারণে ওই প্রার্থী বিপরীত প্রার্থী বলবেন যে না, সেলিম সাহেবের তালিকার মধ্যে তো 3 জন নয়া আওয়ামী লীগার আছে, মানে অবজেকশন। তারপরে দেখা গেল ওই তালিকার মধ্যে কি আছে, 2 জন পাওয়া গেছে গত 16 বছর ঘুমাইছিল, দলের সাথে সম্পর্ক রাখে নাই, বলছে যে এখন আমি দল করি না ভাই। এরকম আছে, বহু জায়গায় আছে। বিপদ দেখলে বলে যে আমি দল করি না, আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, আমি রাজনীতি করবো না। ওই জাতীয় লোকও কাউন্সিলর হবে না। আবার একটা শ্রেণী আছে আওয়ামী লীগের মধ্যে বলে তালে বলে চলছে, নাকি আছে তো? আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যাদের আত্মবিশ্বাস ছিল না, ইমানি শক্তি অনেক দুর্বল, তারা মনে করেছে যে হাসিনা যখন 7 সালে ইলেকশনটা করে ফেলছে, অথবা 18 সালে রাতে ভোট, দিনের ভোট রাতে করে ফেলছে, এরা সরানো যাবে না। অতএব এখন আর ম্যাডামের কথা চিন্তা করা দরকার, তারেক রহমানের কথা চিন্তা করা দরকার, চাষা আপন প্রাণ বাঁচা। আমি মোটামুটি তালে বলে তাদের চলতে থেকে আমার দিকে এই লোকগুলো কাউন্সিলর হতে পারবে না, ঠিক কিনা? ঠিক আছে, এই অবজেকশন তালিকা অবজেকশন দিবে, আবার সেদিন সাহেব আবার আরেকজনের তালিকা আবার অবজেকশন দেবে, আরেকজন আবার আরেকজনের তালিকা অবজেকশন দেবে। যদি থাকে অবজেকশনগুলো বাদ দেওয়ার পরে, আপত্তিগুলো বাদ দেওয়ার পরে, যৌক্তিক কারণে আপত্তিগুলো যখন নির্বাচন কমিশন যখন যাচাই বাছাই করবে, তখন এর মধ্যে যে কিছু লোক তো কমন থাকবে নাকি থাকবে না? কিছু লোক কমন থাকে না, 14 লোকই কমন থাকে আসলে, এটি সত্য কথা। যে 14 লোক কমন থাকবে
ওই তালিকাটাকে ধরেই আমরা নির্বাচনে যাব। কমন লোকদের নিয়ে আমরা নির্বাচনে যাব, তাদের নিয়ে যত প্রার্থীদের কোনো প্রার্থীর কোনো অভিযোগ নেই, তাদেরকে নিয়ে আমরা ভোটে যাব। এখন যে ভোটের আয়োজন করলাম, মনে করেন এখন আমি বক্তৃতা করলাম, আমি প্রার্থী ধরে নেন, উনি বক্তৃতা করবেন, সব প্রার্থী 10 মিনিট করে বক্তৃতা করার সুযোগ পাবেন, আমেরিকার মতো বিবেক। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা যাবে না, কোন কুৎসা বিষদগার একজন আরেকজনের বিরুদ্ধে করা যাবে। তিনি শুধু বলবেন, তিনি যদি প্রেসিডেন্ট হন, তিনি যদি সেক্রেটারি হন, তিনি যদি অর্গানাইজ সেক্রেটারি হন, তার হাতে দল কিভাবে নিরাপদ থাকবে, তার হাতে তার কর্মীরা কতভাবে নিরাপদ থাকবে, তিনি দলের ইমেজের জন্য কি কি কাজ করবেন, অর্থাৎ তিনি বালু তোলার আবিজাবি কাম করা, ঝামেলা করা, অর্থাৎ যে সমস্ত কাজ করলে দলের বদনাম হয় সেই সব কাজ তিনি করবেন না, করতে দেবেন না। ঠিক আছে? এই প্রতিশ্রুতি দলের নেতা কর্মীদের সামনে বলবেন যে আমি যদি নেতা হই, আমাকে যদি নির্বাচিত করেন, তাহলে আমি অন্যায় প্রশ্রয় দেব না, আমার নেতা কর্মীদেরকে আগলে রাখবো, বিপদে আপদে তাদের পাশে থাকবো, দলের ইমেজ এভাবে রক্ষা করব, আগামী জাতীয় নির্বাচনে আমার দলকে এভাবে এগিয়ে নেব, আমি আমার দলকে কিভাবে নির্বাচনে জয় লাভ করানো যায় সেজন্য রাজনৈতিকভাবে আমি আমার দলকে সংগঠিত, অর্থাৎ ইতিবাচক কথাগুলো বলবে সব প্রার্থী, যে যার মতো পারে। সেখানে নির্বাচন কমিশন প্রার্থী সম্পর্কে বলবে, এই প্রার্থীর বায়োডাটা হচ্ছে এই, ওনার নাম এই, উনি অমুক জায়গার মানুষ, উনি এই লেখাপড়া করেছেন, ওনার সাংগঠনিক অবস্থায় একটা বর্ণনা, যেটা বিহিত বর্ণনা সেটা তিনি দেবেন। এখন এরপরে নির্বাচন কমিশন বলবেন, এখন আমাদের প্রার্থী যেহেতু কেউ প্রত্যাহার করেননি, ধরে নিলাম যে কেউ প্রত্যাহার করেন নাই নাকি, এখন তো ভোট হবে, এখন বলবো যে আপনার গোপন ভোটের আয়োজন হবে, অত্যন্ত স্বচ্ছভাবে গোপন ভোটের আয়োজন হবে। এখন আপনারা প্রার্থী ভোট দেবেন, যিনি সর্বোচ্চ ভোট পাবেন প্রেসিডেন্ট, তিনি অটোমেটিক সভাপতি হয়ে যাবেন, ওখানেই ঘোষিত হবে, আমাদের কাছ পর্যন্ত আসতে হবে না, আমাদের পর্যন্ত আসার দরকার পড়বে না, একেবারে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন কমিশনার ঘোষণা দিয়ে দেবেন মিস্টার কলিমুদ্দিন, তিনি সভাপতি পদে সর্বাধিক এত ভোট পেয়ে নির্বাচিত, অমুক জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত, অমুক সাংগঠনিক পদে নির্বাচিত। এরপর এখন আমাদের আমরা পেলাম কয়জন? 3জন পেলাম। এরপরে যিনি একেবারে কাছাকাছি ভোটে যিনি প্রেসিডেন্ট পদে হেরেছেন, যদি তিনি রাজি থাকেন নির্বাচিত প্রেসিডেন্টের অধীনে কাজ করতে, তাহলে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবেন, কারণ তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চেয়েছিলেন, তিনি হেরে গেছেন। তো তিনি তো যিনি প্রেসিডেন্ট তাদের যদি কাজ নাও করতে চাইতে পারেন, এটা তার স্বাধীনতা, এটা তার নিজের ব্যাপার। যদি তিনি চান তাকে আমরা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করব। যিনি সেক্রেটারি পদে একেবারে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে হারবেন, তাকে আমরা 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি করব। সাংগঠনিক সম্পাদক পদে যিনি নিকটতম ভোটে হারবেন, তাকে আমরা 2য় জয়েন্ট সেক্রেটারি, 2য় যুগ্ম সাধারণ সম্পাদক করব। তাহলে আমরা কয়জন পেলাম? 3জন পেলাম, একে নির্বাচিত, 3জন পেলাম ভোটে ইমিডিয়েট যারা হেরেছেন, মানে কাছাকাছি ভোটে দাঁড়াচ্ছেন, 6জন করে আমরা পেলাম। এটা ইদানিং অনেকে বলে সুপার 5 বলে, আমরা সুপার 6 করি। বিষয়টা সুপার কিছু না, বিষয়টা 6জন ভোটে মোটামুটি একটা মানদণ্ডে তারা এসেছেন, 6জন করে প্রতিটি ইউনিয়নে নির্বাচিত হবেন। এই 6জন মানুষ 10 দিনের মধ্যে পূর্ণ কমিটি দলের গঠনতন্ত্র মোতাবেক ইচ্ছে মতো 27 জন 90 জন ভাইস প্রেসিডেন্ট করা যাবে। একেবারে গঠনতন্ত্রে যেভাবে লেখা আছে সেইভাবে বাকি কমিটি তারা 10 কর্মদিবসের মধ্যে তারা এটা ফিল আপ করবে। যদি কোনো কারণে যদি সেটা ব্যর্থ হন, তাহলে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত তখন আমরা এটাকে টেক আপ করব, অর্থাৎ আমরা বাকি কমিটিগুলো আমরা পূরণ করে দেব। তো এই তো এখন আমাদের ইউনিয়ন কমিটি শেষ নাকি, তাহলে এখন থানা কমিটি কেমনে হবে? একটা থানাতে কয়টা ইউনিয়ন ধরেন স্ট্যান্ডার্ডলি? আচ্ছা ঠিক আছে ওইটা 12 বা 14 এরকম থাকে। আমার বাড়ি যেখানে মুন্সিগঞ্জে, সেখানে আমার থানাটা নদী ফদী ভাঙ্গার কারণে ওখানে ইউনিয়ন সংখ্যা কমিতে 10টা ইউনিয়ন আছে, তো ধরে নিলাম 12টা।
ধরলাম 12টা, তাহলে 12টা ইউনিয়নে তোমার কাউন্সিল হয়ে গেছে নাকি? 12টা ইউনিয়নের কাউন্সিল হয়ে গেল না? তাহলে থানা কমিটির কাউন্সিলর কেমন হবে? ওই 6 এবং 72 জন। যদি 14টা 6 14 84 জন, 10টা ইউনিয়ন থাকলে 6 দশম 60 জন। ইউনিয়ন যতগুলো সেগুলো 6 জন নির্বাচিত এবং যারা ইমিডিয়েট মানে প্রতিদ্বন্দ্বিতায় হেরেছে তারা মিলে 6 জন করে। এইভাবে আমাদের থানায় 72 অথবা 60 অথবা 84 এই ইউনিয়ন সংসদে তারা ভোট দিয়ে থানা কমিটি নির্বাচন করবেন। তারা থানার প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি এইভাবে নির্বাচিত হবে এবং যারা ইমিডিয়েট থাকবে তারা মনে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। তাহলে আমরা থানা কমিটিও পেয়ে গেলাম নাকি? এখন এরপরে জেলা কমিটি, এরপর তো জেলা কমিটি। তো জেলা কমিটি আমাদের সমস্ত ইউনিয়নের 6 জন করে যারা আছেন তারা, এবং থানাগুলোতে এবং পৌরসভাগুলোতে 6 জন। এই সবগুলো মিলে কোনো জেলায় 400 হবে, কোনো জেলায় 500 হবে। যেমন দিনাজপুরের 900-র উপর কাউন্সিলর ছিল। দিনাজপুরে আমাদের স্থায়ী কমিটির সদস্য একটা জাহিদ ওখানে দায়িত্ব ছিলেন। ওখানে প্রায় 900 কাউন্সিলরদের নিয়ে দিনাজপুর জেলা কমিটি নির্বাচন হয়েছে। তো এইখানে জেলার যে যতগুলো ইউনিয়ন, যতগুলো থানা সেগুলো যে হবে, এইভাবে জেলা কমিটি গঠন হবে। ফরিদপুরের বেলা একটা সুখবর আছে, আমরা যেটা জানাতে চাই। ফাইনাল ডেটে, চূড়ান্ত দিনের যেদিন আমরা জেলা কমিটির সম্মেলনটা করব, আমরা ওইটি প্রত্যক্ষ করার জন্য আমরা ঢাকার প্রধান মিডিয়াগুলো যারা এখানে আমার স্থানীয় সাংবাদিক ভাইরা আছেন, আমি নিজেও আপনাদের পছন্দ। তো যাই হোক, আমরা ঢাকা থেকে অনেক যারা সিনিয়র যারা আছেন, সম্পাদক বলেন, অন্য যারা আছেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। দেখেন হাউ ডেমোক্রেসি ওয়ার্কস ইন বিএনপি। বিএনপিতে কিভাবে গণতন্ত্রের চর্চা হয় সেটার একটা এক্সারসাইজ, ফরিদপুরে হচ্ছে। প্রতিটি জেলাতেই হবে, বাট যেহেতু ফরিদপুরটা বড় শহর, পুরনো শহর, সেজন্য ফরিদপুরকে আমরা মোটামুটি বেছে নিতে চাই। আচ্ছা, যদি ফরিদপুরের নেতৃবৃন্দ হোস্ট করে, যদি তারা বলে দিয়ে গেছে, তাহলে ফরিদপুর নাহলে অন্য জেলা যে কোনো জায়গা হতে পারে। আচ্ছা, তো সেখানে আমরা ঢাকা থেকে আমরা কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা গণতন্ত্র নিয়ে কাজ করেন, যারা নির্বাচন নিয়ে যারা কাজ করে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। প্রত্যেকের বিজ্ঞান লোকদেরকে আমন্ত্রণ জানাবো। এমনকি সুশীল সমাজে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তাদেরকেও আমরা পর্যবেক্ষক হিসেবে তাদের কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানাবো। আরেকটু চমক থাকবে, আমরা আমন্ত্রণ জানাবো বাংলাদেশের ঢাকাস্থ মানে অন্যান্য যেমন আপনার লিবিয়া বলেন বা তিউনিসিয়া বলেন, অনেক দেশ আছে তারা তো গণতন্ত্র নিয়ে সেভাবে কাছে তাদের উদ্বেগ নেয়। পার্টিকুলারলি ইউরোপ এবং আমেরিকা যারা গণতন্ত্র, মানবাধিকার নিয়ে কাজ করেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে কাজ করেন বা এগুলো নিয়ে কথা বলেন যারা, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এই সমস্ত দূতাবাসগুলোকে। যদি তোমরা আগ্রহী হও, তোমরা যদি দেখতে চাও, দেখে যাও বাংলাদেশে ফরিদপুরে বা শরীয়তপুরে, দেখো বিএনপিতে কিভাবে গণতন্ত্রের চর্চা হয়, কিভাবে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব প্রতিষ্ঠিত। তো আশা করি ইনশাল্লাহ আমরা এটা যদি করতে পারি, এটা আমাদের দলের ভাবতে পারবে কিনা। এবং আপনারা কি আপনাদের নেতা তৈরি করার জায়গায় গেলেন না? আমরা যেটা চাই সেটা হচ্ছে, যেমন আমি যখন আমার নির্বাচনী এলাকায় যখন বক্তব্য রাখতে চাই, সেখানে আমি কি বলি, ভোটের আগে এমপি ক্যান্ডিডেট আসেন, ভোট চাইতে আসেন, কিন্তু ভোটের পরে এমপি ক্যান্ডিডেটদের পাওয়া যায় না। আমি বলেছি ভবিষ্যতে ভোট হওয়ার পরে এমপি যারা হবেন তারা জনগণের কাছে যাবেন, জনগণ ভোটাররা এমপির কাছে ঢাকায় যাবেন না। এবং আমি আগামীতে যে দাবিটা করবো সেটা হচ্ছে এমপি হোস্টেল, এটি স্থায়ী বসবাস করার জন্য ব্যবস্থা রাখা যায়। ওই এমপি হোস্টেলটা অধিবেশন শেষ 2 সপ্তাহ পরে এমপি হোস্টেল তারা মেরে দিতে হবে। ওখানে এই অন্যান্য জেলা থেকে যে এমপি হোস্টেল এটাকে ভরার কোনো দরকার নেই। তাহলে সবাই এমপিরা এলাকায় থাকবেন, এমপিদের এলাকার অফিস থাকতে হবে, জনগণের সাথে মিশতে হবে। তেমনি ভাবে আমরা তৃণমূল পর্যায়ে আমাদের নেতাদেরকে সেই সম্পর্ক রাখতে চাই। এতে করে দলের স্থানীয়ভাবে কোন্দল থাকবে না থাকবে না। আমরা যদি একটা কমিটি দিয়ে যেতাম ধরেন, তাহলে যারা বাদ করতেন তারা মাইন্ড করতেন না। কি বলতেন যে মানে কমিটি ঠিক হয় নাই,
বিক্ষোভ করতে, অভিযোগ করতে, কিন্তু আমরা এমন একটা পদ্ধতিতে গিয়েছি যে পদ্ধতিতে অভিযোগের কোনো ব্যাপার নেই। যিনি হারবেন তিনি মেনে নেবেন, এটাই তো গণতন্ত্র। যিনি জিতবেন তিনি নেতা হবেন। প্রতি 2 বছর পর পরই আপনাদের হবে, মানে দ্বিবার্ষিক কাউন্সিল হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই পুরো বিষয়গুলো বললাম, এবং প্রত্যেকটা কমিটি, ইউনিয়ন কমিশন 10 দিনের মধ্যে গঠিত হবে, থানা কমিটিও 10 দিনের মধ্যে গঠন করতে হবে কাউন্সিলের পরে, জেলা কমিটিকেও 10 দিনের মধ্যে কাউন্সিলের পরে যে 6 জন তারা নির্বাচিত হবে তারা সবাই মিলে বসে তারা কমিটি তৈরি করতে। এর কোনো অন্ধকারের কোনো ব্যতিক্রম হবে না। আবারও যদি একমত হতে না পারেন, ওই 10 জনের 6 জনের পরে বাকি কমিটি আমরা গঠন করব। আরেকটা কথা বলতে, আপনাদের সৈয়দ উনি জেলার প্রেসিডেন্ট, উনি আবার নির্বাহী কমিটির সদস্য, ওনাকে কিন্তু যেমন আমরা মাঝারি করে দায়িত্ব দিয়েছি। আরেক জেলাতে দায়িত্ব পাবে, একইভাবে নির্বাহী কমিটিতে বিভাগের যারা আছেন তারা প্রত্যেকেই নিজের জেলা বাদে অন্য জেলাতেও তারা দায়িত্ব পালন করবে। অর্থাৎ নেতৃবৃন্দ সবাই এই প্রক্রিয়ার মধ্যে তারা সম্পৃক্ত থাকবেন, তাদের এখনো অংশ থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ী হচ্ছে না, যারা মনোযোগ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং ইনশাল্লাহ আমরা একটা চমৎকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা কমিটি আমরা সারা দেশে আমরা করতে পারবো। 20 তারিখে, আগামী 20 তারিখে আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আছে। 20 তারিখে আমরা এখানে ফরিদপুর আমরা একটা জনসভা করবো। আমাদের অনেকগুলো দাবি আছে, সেই দাবিগুলো আপনারা জানেন, নির্বাচন থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নানা বিষয়ে আমাদের অনেকগুলো দাবি আমাদের দলের পক্ষ থেকে করা আছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আগামী 20 তারিখে ফরিদপুর একটা বড় মাপের শরণার্থীদের বড় মাপের জনসভা করব। আপনাদের সেই জনসভায় আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আগামী এই মাসের 20 তারিখে বিকাল 3টা আমাদের কেন্দ্র ঘোষিত আমাদের জেলা বিএনপির উদ্যোগে আমাদের জনসভা হবে, এবং 20 তারিখ বিকাল 3টা ইফতারটা পরে জানিয়ে দেওয়া হবে। 20 তারিখ বিকাল 3টা আমাদের জনসভা, সেই জনসভা বর্তমান বাংলাদেশে রাজনীতি এবং বাংলাদেশকে কোন পথে জাতীয় দল নিয়ে যেতে চায় এবং কি কি বক্তব্য সেই জনসভায় আমাদের জাতীয় আজকের সভা সবাই উপস্থিত হওয়ার জন্য সবকে ধন্যবাদ দিয়ে আজকে সভা সমাপ্তি করছি।